আসসালামু আলাইকুম। সকলকে আজকের ম্যানেজমেন্ট প্রথম পত্রের অংশীদারি ব্যবসায় ক্লাসে স্বাগতম। সবাই আমরা ক্লাসে একটু দ্রুত যুক্ত হয়ে যাই এবং ক্লাসটি শেয়ার করে দেই, পাশাপাশি বন্ধুদের মেনশন করে দিই। বিশেষ করে যারা এইচএসসির 26-27 ব্যাচে রয়েছেন তাদের মেনশন করে দিন। রমজান মাসে সবাই কেমন আছেন? যাক, আজকে মাহে রমজান শুরু হলো। সকলের জন্য শুভকামনা যে যারা মুসলমান তারা যেন এই রমজান মাসে রোজা রেখে গুনাহ মাফ করতে পারেন এবং রোজাগুলো সুস্থ অবস্থায় সবাই থাকতে পারেন। যারা বিশেষ করে এইচএসসি তাদেরকে মেনশন করে দিন, আর অ্যাডমিশনের যাদের সমস্যা রয়েছে এই অধ্যায়ের তাদের জন্য, হ্যাঁ, বিশেষ করে অ্যাডমিশনে যাদের এই অধ্যায়টা সমস্যা রয়েছে, কারণ আজকের ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায়ের উপর বেসিক, পাশাপাশি ক্লাসের শেষে 20টা এমসিকিউর উপর আলোচনা করব এবং ক্লাস শেষে একটি এক্সামের ব্যবস্থা রয়েছে। ওকে, আমরা আর 1টা মিনিট অপেক্ষা করি, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব। বেশিক্ষণ না, 50 মিনিট তাহলেই হয়ে যাবে। 50 মিনিটের মধ্যে এই অধ্যায় আমরা বেসিক থেকে শুরু করে একদম ভালোভাবে শেষ করে ফেলতে পারবো, যেন সৃজনশীলে কোনোভাবেই না আটকায় এবং এমসিকিউ আসলেও পারা যায়। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেই ক্লাসটি। ঠিক আছে, আমরা কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। ওকে, ঠিক আছে। অংশীদারি ব্যবসা, এটা আমরা সবাই জানি যে একাধিক ব্যক্তি যে ব্যবসা সংগঠন করে, একাধিক ব্যক্তি মিলে যে সংগঠন গড়ে তোলেন চুক্তির মাধ্যমে বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে। খাতা কলম নিয়ে বসি, আমরা নোট করব যে সকল পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোম্পানি ক্লাসটা পরের ক্লাসে দিব ইনশাল্লাহ। আমরা কোম্পানি ক্লাসে নিব পরের ক্লাসে। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে কোম্পানি সংগঠন নিয়ে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 26-এর কারা আছেন? এইচএসসি 26 কারা রয়েছে এখানে? অনেকদিন পরে ক্লাস শুরু করলাম 26-এর। ওকে, ঠিক আছে, আমরা মূল আলোচনা শুরু করি। এই এইচএসসি 26-এর জন্য আজকেই প্রথম ক্লাস, এর আগে কখনো ক্লাস নিয়ে নেই। 26-এর মতো টার্গেট করে আজকে থেকেই মতো ক্লাস নেওয়া শুরু হলো। আশা করি অনেকেই অপেক্ষা করছেন। এইচএসসি 27 মাহিম। আচ্ছা, ঠিক আছে, ক্লাস করে দেখুন কি আপনাদের অন্যান্য ক্লাস আর এই ক্লাসের ডিফারেন্সটা বুঝতে পারবেন। ওকে, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে চলুন দেখি। মূল ভিত্তি, অংশীদারি মূল ভিত্তি, ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আর এই চুক্তিটা 3 ভাবে হতে পারে। অংশীদারি ব্যবসায় চুক্তি হতে পারে 3 ভাবে, যেমন মৌখিক চুক্তি হতে পারে বা লিখিত হতে পারে।
তবে সবচেয়ে উত্তম হচ্ছে নিবন্ধিত হওয়া, লিখিত প্লাস নিবন্ধিত, এটা সবচেয়ে উত্তম। ঠিক আছে, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, আর এই চুক্তি হতে পারে মৌখিক, লিখিত বা নিবন্ধিত। আর এই লিখিত চুক্তিকে বলা হয় ডিড বা চুক্তিপত্র। আর এখানে মনে রাখবেন অংশীদারি ব্যবসায়ের পারস্পরিক আস্থা ও বিশ্বাস লাগবে। এক অংশীদার অপর অংশীদারদের অবশ্যই বিশ্বাস করবে। অংশীদারি ব্যবসায়ের আইন কত সালের? আইন হচ্ছে 1932 সালের। এটা নিবন্ধন ঐচ্ছিক, আপনার মন চাইলে আপনি করবেন, না মন চাইলে না। এই যে নিবন্ধন করা, এটা হচ্ছে ঐচ্ছিক, করা ভালো, তবে না করলেও সমস্যা নাই, এটা হচ্ছে ঐচ্ছিক। আচ্ছা, তবে সীমিত অংশীদারি ব্যতীত, কেননা সীমিত অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করা বাধ্যতামূলক, কিন্তু নরমালি অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। সীমিত অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা বাধ্যতামূলক। ওকে, এই অংশটুকু আপনাদের ক্লিয়ার কিনা বলবেন, তাহলে আমি পরের স্লাইডে যাব। এই অংশটুকু কোনো সমস্যা আছে কিনা? মূল ভিত্তি হচ্ছে চুক্তি, লিখিত চুক্তিকে বলা হয় ডিড, পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকা লাগবে, অংশীদারি আইন 1932 সাল, আর নিবন্ধন করা ঐচ্ছিক। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা ঐচ্ছিক। ওকে, একটু কমেন্ট রেসপন্স করবেন। ক্লাসে যদি রেসপন্স করেন তাহলে আমার বুঝতেও সুবিধা হয় যে কারা কারা ক্লাস করছেন, তারা কি বুঝতে পারছেন কিনা বা সক্ষম কিনা। ঠিক আছে, ওকে, মাহিম, অর্ণব, সিয়াম, আহাদ, ওকে ঠিক আছে, অনেকেই বুঝতে পারছেন। সজীব হোসেন, ওকে। এ হচ্ছে আমাদের, আপনারা একটু খাতায় নোট করতে পারেন এই 5টা পয়েন্ট, আরো কিছু পয়েন্ট দেখাবো, 15টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসেন অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে 6 নম্বরটা দেখেন, সদস্য 2 থেকে 20 জন। নরমালি অংশীদারি ব্যবসায় সদস্য কতজন? 2 থেকে 20 জন, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 20। তবে যদি ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয় সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জনই, তবে সর্বোচ্চ হচ্ছে 10 জন। পার্থক্যটা বুঝতে পারছেন? নরমালি অংশীদারি ব্যবসায় সদস্য 2 থেকে 20, তবে ব্যাংকিং হলে 2 থেকে 10 জন। এরপরে অসীম দায়, যারা অংশীদারি ব্যবসায় সদস্য তাদের সাধারণত অসীম দায় বহন করতে হয়। এক মালিকানা ব্যবসায় যেমন অসীম দায় থাকে মালিকের, অংশীদারি ব্যবসায়ের মালিকদের বা অংশীদারদের সাধারণত অসীম দায় থাকে। ওকে, এটাকে বলা হয় ফ্রোজেন ইনভেস্টমেন্ট। অংশীদারি ব্যবসায় যে বিনিয়োগ করবে না, যেমন সদস্যরা 1 লক্ষ টাকা করে দিচ্ছে বা 2 লক্ষ টাকা করে দিচ্ছে, তাদের যে ইনভেস্ট, এটাকে বলা হয় ফ্রোজেন ইনভেস্টমেন্ট। এটা এমসিকিউতে আসে। আচ্ছা, চূড়ান্ত বিশ্বাস। চূড়ান্ত বিশ্বাস বলতে কি? একজন অংশীদার আরেকজন অংশীদারকে বিশ্বাস করবে, এটা ইংরেজিতে হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ। আবারও বলছি, কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ, চূড়ান্ত বিশ্বাসের সাথে সম্পর্ক। মুনাফা বন্টন হবে চুক্তি অনুযায়ী, মানে অংশীদার যদি 3 জন থাকে, ক খ গ, তাদের মুনাফা হবে যেমনি বন্টন করবে চুক্তি অনুযায়ী, চুক্তিতে যেভাবে বলা থাকবে সেই অনুযায়ী মুনাফা বন্টন হবে। ওকে, আরেকবার রিভিউ করে দিচ্ছি, সদস্য 2 থেকে 20 জন, তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসা হলে 2 থেকে 10 জন। সদস্যদের দায় হচ্ছে অসীম, এটাকে বলা হয় ফ্রোজেন ইনভেস্টমেন্ট। চূড়ান্ত বিশ্বাস বা ইংরেজিতে হচ্ছে কন্ট্রাক্ট অফ আটমোস্ট, মাঝে মধ্যে আসে ইংরেজিতে গুড ফেথ, কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ, FAITH। মুনাফা বন্টন হবে চুক্তি অনুযায়ী, চুক্তিতে যেভাবে বলা ছিল তাদের মুনাফাটা সেই অনুযায়ী বন্টন হবে। ওকে, আমাকে একটু জানাবেন এইটুকু ক্লিয়ার কিনা, এই অংশটুকু ক্লিয়ার কিনা। 6 থেকে 10 এর মধ্যে কোনো সমস্যা আছে কারো?
ওকে, ও আচ্ছা, একজনকে প্রশ্ন করছে যে স্যার ওই এই ফ্রোজেন ইনভেস্টমেন্ট এটা দ্বারা কি বোঝায় না, ফ্রোজেন ইনভেস্টমেন্ট এটা বলা হয় কেন? আচ্ছা, এটার কারণ হচ্ছে এই যে দেখেন একটু বিষয়টা, ধরেন এদের তো পারস্পরিক আস্থা ও বিশ্বাস দরকার। 1,00,000 টাকা করে সবাই ইনভেস্ট করছে, তাদের মুনাফা বন্টন হবে চুক্তি অনুযায়ী। তো কেউ চাইলেই, যেমন হাসনাত স্যার চাইলেই তার টাকাটা ইনভেস্টর বলতে পারবে না এই আমার টাকা এখনই দিয়ে দেন আমি চলে যাব, চাইলেই তার মূলধনটা সে উত্তোলন করে ফেলতে পারে না। এটা অনেকটা ফ্রোজেন থাকে, মানে সহজেই প্রথম প্রথম চাইলেই উত্তোলন করতে পারবে না, পরবর্তীতে সিদ্ধান্তের মাধ্যমে নিয়ে নিবে পরে। কিন্তু এই যে চাইলেই যে উত্তোলন করতে পারে না, এই জন্য এটাকে বলা হয় ফ্রোজেন ইনভেস্টমেন্ট। এটাকে বলা হয় ফ্রোজেন ইনভেস্টমেন্ট। অংশীদারি ব্যবসায়ের মূলধনটা বা বিনিয়োগটা চাইলেই উত্তোলন করা যাবে না। এরপর আসেন, এটা দেখেন অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে 10-11 নম্বরটা। প্রথমত, অংশীদারি ব্যবসায়ের মুনাফা বন্টন হবে চুক্তি অনুযায়ী। এরপর চুক্তিতে কিছু বলা নাই, তখন সবাই সমান হারে মুনাফা পাবে। এ দেখেন, চুক্তি ব্যতীত সমহারে বন্টন করা হবে কি মুনাফা, চুক্তি ব্যতীত মুনাফা হবে সমান হারে। এটা সহজে গঠন করা যায়, তেমন আইনগত জটিলতা নাই। কোম্পানি সংগঠনের আইনগত জটিলতা আছে, আইনগত কৃত্রিম ব্যক্তিসত্তা নেই। কোম্পানি সংগঠন নিজের নামে পরিচালিত হইতে পারে, কিন্তু অংশীদারি ব্যবসা, এক মালিকানা ব্যবসা নিজের নামে পরিচালিত হইতে পারে না। অংশীদারি ব্যবসায়ের নামে মামলা করা যায় না। এইটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তাহীনতা, তাদের কৃত্রিম ব্যক্তিসত্তা নেই। এরপর আসেন মালিকানা হস্তান্তর অযোগ্যতা। যেমন সম্রাট স্যার চাইলেই তার অংশীদারি ব্যবসায়ের মালিকানা এটা যে কারো কাছে হস্তান্তর করতে পারবে না, এটার বিধিনিষেধ আছে। একজন অংশীদার চাইলেই তার অংশীদার আরেকজনকে হস্তান্তর করতে পারে না। অনিশ্চিত স্থায়িত্ব, এই ঝগড়াঝাটি করে যখন তখন অংশীদারি ব্যবসাটা বাদ হয়ে যেতে পারে, বিলোপ সাধন হয়ে যেতে পারে। কিন্তু কোম্পানি সংগঠন চিরন্তন অস্তিত্বের অধিকারী, আর অংশীদারি ব্যবসাটা হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, যখন তখন বিলোপ সাধন হয়ে যায়, সহজেই বিলোপ সাধন হয়ে যেতে পারে। অংশীদাররা ইচ্ছা করে বললো আর ব্যবসা করবো না, সব বন্ধ করে দাও, ইচ্ছা। তার মানে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় মুনাফা হবে সমহারে বন্টন, সহজে গঠন করা যায়, কৃত্রিম ব্যক্তিসত্তা নেই, মালিকানা হস্তান্তর করা যাবে না, অনিশ্চিত স্থায়িত্ব, যখন তখন বিলোপ সাধন হয়ে যেতে পারে। ওকে, আমাকে একটু জানাবেন এই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে আমরা অন্য টপিকসে যাব। এগুলো থেকে আজকে এমসিকিউ থাকবে ক্লাসে, ক্লাসের পরে একটা এমসিকিউ এক্সাম হবে। এগুলোর উপর আমি একটা এমসিকিউ এক্সাম তৈরি করছি, এটা আপনাদের দিব ক্লাসের পরে, মাত্র 5 মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে, তো সেটা ওকে। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা পরের অংশে যাব। ওকে, এখন ক্লিয়ার সবকিছু? ওকে, মোহাম্মদ সজীব হোসেন ক্লিয়ার, মোহাম্মদ সিয়াম তারও ক্লিয়ার। আচ্ছা, আর বাকিদের একটু জানাবেন কষ্ট করে, আপনাদের মানে আপনারা যদি ফিডব্যাক দেন আমার বুঝতে একটু সুবিধা হয়, যে না শিক্ষার্থীরা বুঝতে পারছে, ঠিক আছে, আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। ওকে, সোনিয়া মিম, আচ্ছা ঠিক আছে। ওকে, শেখ আহাদ সিয়াম, 13 নম্বরটা আরেকবার। আচ্ছা, কৃত্রিম ব্যক্তিসত্তা নাই। শোনেন, যদি কোনো অংশীদারি ব্যবসা হয়, আপনি ওই অংশীদারি ব্যবসা, ওই ব্যবসায়ের নামে মামলা করতে পারবেন না, ওই প্রতিষ্ঠানের নামে মামলা করা যায় না। যেমন বাটা কোম্পানির নামে মামলা করা যাবে, আরএফএল কোম্পানির নামে মামলা করা যাবে, কিন্তু একটা অংশীদারি ব্যবসা
বা একটা চায়ের দোকান এক মালিকানা ব্যবসা, ওই দোকানের বিরুদ্ধে মামলা করা যায় না, তার মালিকের বিরুদ্ধে মামলা করতে হয়। তার মানে অংশীদারি ব্যবসা এবং এক মালিকানা ব্যবসা এদের আইনগতভাবে কোনো কৃত্রিম ব্যক্তিসত্তা নাই, ঠিক আছে। আর কোম্পানি সংগঠন চিরন্তন অস্তিত্বের অধিকারী এবং তারা আইনগতভাবে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হওয়ায় তারা যে কোনো কাজ নিজের নামে পরিচালনা করতে পারে, সিলমোহর থাকে, এবং চাইলে অন্য কেউ তাদের নামে কোম্পানির নামে মামলা করতে পারে, যেটা অংশীদারি ব্যবসায় সম্ভব না। ও ম্যানেজমেন্টের সাজেশন আমি তো দিয়ে দিছি আরো 5 দিন আগেই। এই টাইপ করতেছে, যে টাইপ করছে তার অর্ধেক শেষ হয়েছে, বাকি অর্ধেক করতে পারেনি 2-3 দিন। আজকে ধরছে, কালকে বা পরশুদিন পেয়ে যাবেন 1000 এমসিকিউ জিএসটি। এরপরে আমরা আসি, এরপরটা দেখানো হচ্ছে যে কারা কারা অংশীদার হইতে পারবে না, এটা আগে শিখে নেন। কারা কারা অংশীদার হতে পারে না? যেই ব্যক্তি পাগল, পাগলরা কখনো অংশীদার হওয়ার যোগ্যতা রাখে না। আবারও বলছি, যারা পাগল, পাগলরা কোনো অংশীদারি ব্যবসায়ের অংশীদার হওয়ার যোগ্যতা রাখবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন নাবালক। সাধারণত নাবালকরা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হওয়ার যোগ্যতা রাখে না। সরকারি কর্মচারী, দেউলিয়া ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী, বিদেশি রাষ্ট্রদূত, এ দেখেন বিদেশি রাষ্ট্রদূত, বিদেশি ব্যক্তিরা অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না। অজ্ঞান ব্যক্তি, যে ব্যক্তি অজ্ঞান, যে ব্যক্তি পাগল, যে ব্যক্তি নাবালক, তারা কখনো অংশীদার হইতে পারে না। রাষ্ট্রপতি, মন্ত্রী বা এমপি, তারা কোনো অংশীদারি ব্যবসায়ের অংশীদার হইতে পারবে না। এজন্য আব্বাস মিয়াও কোনো অংশীদারি ব্যবসায়ের অংশীদার হইতে পারবে না। সবাই একটু মুখস্থ করেন, এটা একটু ক্লিয়ার ভাবে মুখস্থ করেন। কারা কারা অংশীদার হইতে পারবে না? পাগল, নাবালক, সরকারি কর্মচারী বা কর্মকর্তা, দেউলিয়া ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী, বিদেশি রাষ্ট্রদূত, অজ্ঞান ব্যক্তি, রাষ্ট্রপতি। তাহলে বলেন তো, কেউ যদি বোরকা পরে সে কি অংশীদার হইতে পারবে? ঘরের গৃহিণী, সে কি অংশীদার হইতে পারবে? অশিক্ষিত যে, সে কি অংশীদার হইতে পারবে কিনা বলেন তো? এই 3টা অপশন, এরা কি অংশীদার হইতে পারবে কিনা দেখি। ওকে, বুঝে বলবেন উত্তর, যে অশিক্ষিত ব্যক্তি, বোরকা পরা ব্যক্তিরা এবং গৃহিণীরা অংশীদার হইতে পারবে কিনা। লামিয়া বলছে পারবে, সজীব বলতেছে পারবে। হ্যাঁ, অশিক্ষিত হইলেও সমস্যা নাই, পারবে। বোরকা পরলেও সমস্যা নাই, পারবেন। গৃহিণী হইলেও সমস্যা নাই, পারবে। কিন্তু এরা পারবে না। এই যে পাগল, মানসিক ভারসাম্যহীন, এরা পারবে না। নাবালক, নাবালক পারে না, সাধারণত পারবে না, এই জন্য একটা স্টার দেওয়া আছে। তারপরে হচ্ছে এই সরকারি কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত, এরা পারবে না। ওকে, পারবেন কি এটা? ওকে, ঠিক আছে। আব্বাস পারবে না, নাসির উদ্দিন পাটোয়ারি, হ্যাঁ ও পারবে এখন, কারণ ও তো এখন কোনো সরকারের রাষ্ট্রের মানে রাষ্ট্রের কোনো কর্মকর্তা না, সে পারবে এখন, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন, এগুলো গুরুত্বপূর্ণ পড়াশোনা। হ্যাঁ হ্যাঁ, পারবে, তারা 3জন পারবে। অশিক্ষিত হলে সমস্যা নাই, বোরকা পড়লে কোনো সমস্যা নাই, পারবে। এরপরে হচ্ছে আপনার যে এরকম হতে পারে যে গৃহিণী, ঘরের কাজ করে, হাউস ওয়াইফ, সমস্যা নাই, অংশীদার হইতে পারবে। এবার আসেন অংশীদারি ব্যবসা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আসে গগ হতে, এগুলো আসবে গগ হতে। এতক্ষণ যা পড়াইছি এগুলো ক খ আসবে বা এমসিকিউ তে বেশিরভাগ আসার সম্ভাবনা। এখন যা পড়াবো এগুলো গগ হতে আসবে। তো চলুন দেখি, সাধারণ অংশীদারি ব্যবসা এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা কয় ধরনের? 2 ধরনের, সাধারণ, সীমাবদ্ধ। তো সাধারণ অংশীদারি ব্যবসা কাকে বলে? যেখানে সকল বা সবার সবার দায় অসীম। যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারদের দায় অসীম তাকে বলা হয়
সাধারণ অংশীদারি ব্যবসা, সকল অংশীদারদের দায় কিরকম থাকবে? অসীম। তাকে বলা হয় সাধারণ অংশীদারি ব্যবসা। আর যে অংশীদারি ব্যবসায়ের একজন বা দুইজন বা সর্বোচ্চ তিনজন, তাদের দায় দায় সসীম, তাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। যে অংশীদারি ব্যবসায়ের একজন অথবা দুইজন বা সর্বোচ্চ গেলে তিনজন, তাদের দায় সসীম, মানে মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, তাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। এই সম্পর্কে আরো জেনে রাখেন, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের আইন 1907 সাল। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, আপনাকে নিবন্ধন করতে হবে, নিবন্ধন করা বাধ্যতামূলক। সীমিত অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক। এই সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা শুরু হয়েছিল ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। সীমিত অংশীদারি ব্যবসায়ের শুরু হয়েছে ইংল্যান্ডে। আবারও বলছি, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, যে অংশীদারি ব্যবসায়ের যারা সদস্য থাকবেন তাদের মধ্যে যে কোনো একজন বা দুইজন বা সর্বোচ্চ তিনজন, যে কোনো তিনজনের দায় তাদের মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, তাকে বলা হবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। একজন বা দুইজন বা সর্বোচ্চ তিনজনের দায় সসীম। এটি 1907 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। এটার নিবন্ধন করা বাধ্যতামূলক, ইংল্যান্ডে প্রচলিত হয়। তবে একটা কথা মাথায় রাখবেন, যে অংশীদারি ব্যবসায়ী হোক না কেন সীমাবদ্ধ হলেও এক্ষেত্রে কমপক্ষে দুইজন সাধারণ অংশীদার থাকতে হবে। দুইজন সাধারণ অংশীদার থাকা লাগবেই, এটা থাকা বাধ্যতামূলক। দুইজন সাধারণ অংশীদার থাকতে হবে। মানে হচ্ছে এরকম, যদি থাকে 5 জন সদস্য, দুইজনকে সাধারণ অংশীদার থাকা মানে থাকা লাগবেই, আর বাকি সর্বোচ্চ 3 জনের দায় সসীম হইতে পারে। ওকে, এরপরে আসে সাধারণ অংশীদারি ব্যবসা। এটা আবার দুই রকম, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে নির্দিষ্ট। তো বলবেন স্যার নির্দিষ্টটা আগে শিখাই। হ্যাঁ, নির্দিষ্টটা কাকে বলে? যে অংশীদারি ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তাকে বলা হয় নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। কি কি? নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে বা নির্দিষ্ট একটা মেয়াদ আছে, সময় আছে, তাকে বলা হয় নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। আর যদি কোনো উদ্দেশ্য না থাকে, কোনো অংশীদারি ব্যবসার কোনো উদ্দেশ্য নেই বা কোনো সময় দেওয়া নাই, কোনো সময় নেই, কত সময় আছে এটা বলা নাই, তাহলে সেটা হবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। যে অংশীদারি ব্যবসায়ের নির্দিষ্ট একটা সময় আছে বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, যেমন 6 মাসের সময়, যেমন 12 মাসের সময়, বা উদ্দেশ্য হইতে পারে এরকম, যতদিন না পর্যন্ত একটা বিল্ডিং করছে, যতদিন না পর্যন্ত আমাদের পড়াশোনা শেষ হচ্ছে, যতদিন না পর্যন্ত আমরা স্বাবলম্বী হচ্ছি, ততদিন ব্যবসা চালাবো। এটা হচ্ছে আমাদের যে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। যদি কোনো উদ্দেশ্য না থাকে, যদি কোনো সময় না থাকে, যে 6 মাস 10 মাস, সেগুলো হচ্ছে ঐচ্ছিক। আর মনে রাখবেন, নির্দিষ্ট অংশীদার সম্পর্কে বলা আছে 7 ধারায় অংশীদার আইনের। ঐচ্ছিক অংশীদার সম্পর্কে বলা আছে 8 ধারায়, ধারা অংশীদার আইনের ধারা অনুযায়ী। ওকে, এটুকু ক্লিয়ার করে নেন। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবেন। এটা একটু ক্লিয়ার করে নেন। এটা একটু আমি আরেকবার সামারি করে দিচ্ছি। অংশীদারি ব্যবসা দুই রকম, সাধারণ অংশীদারি ব্যবসা, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায়ে সবার দায় অসীম। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের একজন সদস্য বা দুইজন সদস্য বা সর্বোচ্চ 3 জনের দায় মূলধন পর্যন্ত সসীম বা সীমাবদ্ধ। একজন বা দুইজন বা 3 জনের দায় মূলধন পর্যন্ত সসীম। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের আইন 1932 না, 1907। এটা নিবন্ধন বাধ্যতামূলক। এটি প্রচলিত হয়ে ইংল্যান্ডে। তবে যে কোনো অংশীদারি ব্যবসায়ে দুইজনকে অসীম দায় বহন করতে। একটু নেট ডিস্টার্ব হয়ে গেছিল, এখন তো এবার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? ওকে,
ঐচ্ছিক অংশীদার সম্পর্কে বলা আছে 7 ধারায়, এটা একটু কারেকশন করে দিচ্ছি। নির্দিষ্ট অংশীদার সম্পর্কে বলা আছে 8 ধারায়। আগে হচ্ছে ইচ্ছা, আগে ইচ্ছা পোষণ করবেন, পরে নির্দিষ্ট করবেন, এটা দিয়ে মনে রাখতে পারেন। ঐচ্ছিক অংশীদার সম্পর্কে বলা আছে 7 ধারায়, নির্দিষ্ট অংশীদার সম্পর্কে বলা আছে 8 ধারায়। এটা স্লিপ অফ টাং হয়ে গেছিল। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি যেহেতু একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, আমি একটু প্রথম থেকে বলছি আরেকবার। হ্যাঁ, ওকে। অংশীদারি ব্যবসা এটা দুই ধরনের, সাধারণ অংশীদারি ব্যবসা, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসা, যে অংশীদারি ব্যবসায়ে যারা সদস্য থাকবেন সবার দায় অসীম, সেটা হচ্ছে আমাদের সাধারণ অংশীদারি ব্যবসা। এটা আবার দুই রকম, ঐচ্ছিক আর নির্দিষ্ট। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের কোনো সময় থাকে না, 6 মাস না 9 মাস না 1 বছর, কিছু থাকবে না বলা। আবার কোনো উদ্দেশ্য থাকবে না, এমনি চলতে থাকে। কিন্তু নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ে হয় নির্দিষ্ট একটা সময় থাকে, না হয় নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে। এরপর আসেন, নির্দিষ্ট একটা উদ্দেশ্য বা নির্দিষ্ট একটা সময় থাকবে। এরপরে আসেন আমাদের সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, যে অংশীদারি ব্যবসায়ের একজন বা দুইজন বা সর্বোচ্চ 3 জনের দায় সীমাবদ্ধ থাকবে মূলধন পর্যন্ত। এটার আইন 1907 সাল, এবং এটা ইংল্যান্ডে প্রচলন হয়েছিল। এবং এটার নিবন্ধন, এই সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, আপনাকে নিবন্ধন করতে হবে। ঠিক আছে, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক। ইজ ইট ক্লিয়ার? ওকে, দেখেন এই যে অংশীদারি ব্যবসায়ের গহতে এগুলো আসে। হ্যাঁ, সাধারণ অংশীদারি ব্যবসা, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায়ের সবার দায় হচ্ছে অসীম, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের একজন বা দুইজন বা 3 জনের দায় সীমাবদ্ধ থাকবে, থাকা লাগবে। এরপর আসেন, দেখেন তো এই স্যারকে চেনেন কিনা? আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিয়াদ স্যার। ওকে, দেখেন অংশীদারদের প্রকারভেদ, যেটা সাধারণ বা সক্রিয় অংশীদার কাকে বলে? যে অংশীদাররা ব্যবসা পরিচালনা করে, ব্যবসায় মূলধন দেয়, অসীম দায় বহন করে। কি কি? মূলধন দিবে, পরিচালনা করবে, অসীম দায় বহনে বাধ্য থাকে। ক্লিয়ার? সাধারণ অংশীদারি ব্যবসাটা ক্লিয়ার? তাহলে আমরা পরেরটায় যাব। ওকে, ক্লিয়ার কিনা দেখেন একটু কষ্ট করে। ওকে, আশা করি এখন নেটওয়ার্ক ক্লিয়ার। ওকে, তার মানে সাধারণ অংশীদার মূলধন দিবে, পরিচালনা করে, অসীম দায় বহন করে। এরপর আসেন, দেখেন তো এটা চিনেন কিনা? ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার। এই দেখেন ঘুমিয়ে আছে যে অংশীদার, এই ব্যক্তিরা মূলধন দেয়, অসীম দায় বহনে বাধ্য, কিন্তু এই দেখেন পরিচালনা করে না, পরিচালনা করে না। তার মানে যে অংশীদার ঘুমিয়ে থাকে বা ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা আমরা বলতে পারি সুপ্ত, তারা হচ্ছে পরিচালনা করবে না, কিন্তু অসীম দায় বহন করে মূলধন দেয়। এরা হচ্ছে ঘুমন্ত অংশীদার। দেখেন তো এটা ক্লিয়ার কিনা? পরীক্ষা আসতে পারা যাবে কোন ধরনের অংশীদার?
ওকে, ঘুমন্ত অংশীদারটা কি পারবেন আসলে? ওকে, এটা হচ্ছে ঘুমন্ত বা নিষ্ক্রিয়। ওকে, এরপরে আসি আমরা, এটা দেখেন সীমাবদ্ধ বা সীমিত অংশীদার। এই অংশীদাররা ধরেন মূলধন দিয়েছে, মূলধন মূলধন দিয়েছে 2 লক্ষ টাকা, তাহলে তাদের দায় তাদের দায় থাকবে 2 লক্ষ টাকা। অর্থাৎ যতটুকু মূলধন তার সমপরিমাণ থাকবে দায়। তাহলে সীমাবদ্ধ বা সীমিত অংশীদার বলি কাকে? যারা মূলধনের সমান দায় বহন করে এবং পরিচালনা করতে পারে না। তারা পরিচালনা করে না, না পরিচালনা করতে পারে না, তাদের পরিচালনা করতে দেওয়া যাবে না। যেমন এই ব্যক্তি একজন সীমাবদ্ধ বা সীমিত অংশীদার। এটা কি ক্লিয়ার? যে ব্যক্তি মূলধনের সমান দায় বহন করে, সে বলে নেই আমি মূলধনের বেশি দায় বহন করব না, সে আমাদের বলতে হবে সীমাবদ্ধ বা সীমিত অংশীদার। ওকে, এরপর আসেন নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার কি? সে তার সুনাম আছে, প্রচুর সুনাম আছে, কিন্তু সে কোনো মূলধন দেয় না, পরিচালনা করে না, সাধারণত তাদের দায় থাকে না। সাধারণত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা যায় নামমাত্র অংশীদারের দায় সাধারণত থাকে না, কিন্তু তারা মূলধনের পরিবর্তে সুনাম দেয়। মূলধনের পরিবর্তে কি দেয়? সুনাম দেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাকে যদি অংশীদারি ব্যবসায় ইনক্লুড করা হয় তাহলে কি হবে? ব্যবসায়ে বিনিয়োগ বেড়ে যাবে, বিক্রি বেড়ে যাবে। এই জন্য অংশীদারি, এমন অংশীদার আছে যারা তাদের সুনামের বিনিময়ে তাদের নাম ব্যবহারের সুযোগ দেয়। তবে এই তারা কি পায়? তারা কমিশন পায় বা মুনাফার একটা অংশ পায়, বা বলা যায় একটা বেতনও পেয়ে থাকতে পারে। এটা হচ্ছে আমাদের নামমাত্র অংশীদার। মূলধন দেয় না, পরিচালনা করে না, দায় থাকে না সাধারণত, তবে মূলধনের পরিবর্তে সুনাম দেয়, তাদের অনেক সুনাম আছে। ক্লিয়ার? তাহলে আমরা পরের অংশীদারে যাব। ওই অংশীদারের প্রকারভেদ থেকে প্রশ্ন আসে বেশি পরীক্ষায়। ওকে, তার মানে নামমাত্র অংশীদার লাভ ক্ষতিতে পার্টিসিপেট করে কিনা? না, এরকম না, এরা করবে না, ক্ষতি বহন করবে না। তাদের বলাই থাকে তারা একটা কমিশন নিবে বা অংশ নিবে বা বেতন নিবে, তারা কোনো দায় বহন করবে না। এই যে বলাই আছে, এই যে দায় বহন করবে না, এরা সুনাম দেয়, এরা কোনো দায় বহন করে না যে আপনি ক্ষতি হইব তার থেকে টাকা আদায় করবেন, সম্ভব না। ওকে, এরপরে আসেন, এটা দেখেন আচরণে অনুমিত অংশীদার। ধরেন এই যে এই ব্যক্তি, এটা কি চিনেন? এই ব্যক্তি ধরেন বিজনেস স্কোয়াডের অংশীদার না, কোনো অংশীদার না, কিন্তু নিজে তার কথাবার্তা, তার আচার আচরণ দ্বারা প্রকাশ করে বেলায় আমি অংশীদার, আমি তো এই ব্যবসার অংশীদার, আমি আছি, আপনারা বিনিয়োগ করেন, কোনো সমস্যা নাই। সে কোনো অংশীদার না, কিন্তু সে তার কথাবার্তা, আচার আচরণ দিয়ে নিজেকে অংশীদার বলে পরিচয় দেয়। তাকে বলা হয় আচরণে অনুমিত অংশীদার। এরা মূলধন দিবে না, এরা কোনো পরিচালনা করে না, নিজের কথাবার্তা, কাজ, আচরণে অংশীদার বলে নিজেই পরিচয় দেয়, আমি অংশীদার, আমি অংশীদার। এই কারণে তারা দেখেন অসীম দায় বহনে বাধ্য থাকে। কারণ মানুষরা যদি প্ররোচিত হয়ে তার কথা শুনে ইনভেস্ট করে, পরে যদি কোনো ক্ষতি হয় টাকা আদায় করবে কার থেকে? এই ব্যক্তি থেকে। বুঝতে পারছেন? তার মানে এখানে মারুফ স্যার হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। আর একটা কথা মনে রাখেন, মারুফ স্যারের বয়স হচ্ছে 28 বছর, এবং আচরণে অনুমিত অংশীদার সম্পর্কেও বলা আছে 28 ধারায়, 28 ধারা।
এই ধারায় আচরণে অনুমিত অংশীদার সম্পর্কে বলা আছে। ঠিক আছে, এরা কোনো মূলধন দেয় না, পরিচালনা করে না, কারণ এরা তো কোনো অংশীদারই না, এরা মূলত কোনো অংশীদারই না, কিন্তু তারা অসীম দায় বহনে বাধ্য থাকে তাদের কথাবার্তার কারণে। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, তাহলে আমরা তারপরের টুকু যাব। ওকে, এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা তার পরের অংশে যাব। 5টা অংশীদার শিখাইলাম, এগুলো গুরুত্বপূর্ণ পড়া, এগুলো থেকে গ ঘ বেশি আসে। হ্যাঁ, এই সৃজনশীল থেকে গ ঘটা বেশি আসে। এরপরে আসেন প্রতিবন্ধ অংশীদার। ধরেন এমন একজন অংশীদার বা এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি মনে করেন বিজনেস স্কোয়াডের কোনো অংশীদার না, কিন্তু তাকে আমরা বলতেছি এই তো আমাদের অংশীদার, এই ব্যক্তিও আমাদের সাথে অংশীদার আছে, আপনারা ইনভেস্ট করেন, কোনো সমস্যা নাই, এই ব্যক্তি আমাদের অংশীদার। অংশীদাররা তাকে অংশীদার বলে পরিচয় দেয়। সে মৌনতা অবলম্বন করে, চুপ করে থাকে। তখন মানুষরা, সাধারণ মানুষরা মনে করে যেহেতু তার সামনেই বলতেছে একটা অংশীদার, সে তো না বলতেছে না, তার মানে মনে হয় সে সত্যিই অংশীদার, মানুষ মনে করে, কিন্তু বাস্তবে এ কোনো অংশীদার না। তাই আমরা বলতে পারি যে অংশীদার অংশীদারি ব্যবসায়ের অংশীদার না হওয়ার পরেও যদি কোনো ব্যক্তিকে অংশীদাররা অংশীদার বলে পরিচয় দেয়, ওই ব্যক্তি সেটা জেনেও মৌনতা অবলম্বন করে, চুপ করে থাকে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। নামমাত্র অংশীদার তো সুনামের বিনিময়ে টাকা পায়, কিন্তু প্রতিবন্ধ অংশীদার কমিশন পায় না সাধারণত। দেখেন, এরা কোনো মূলধন দেয় না, কোনো পরিচালনা করে না, অসীম দায় বহনে বাধ্য থাকে। কারণ কেন চুপ করে আছে, কেন এই জন্য চুপ করে থাকার কারণে, মানুষ তো বুঝে, ভুল বুঝে, এই জন্য অংশীদাররা তাকে অংশীদার বলে পরিচয় দেয়। সে মৌনতা অবলম্বন করে চুপ করে থাকে, তো মানুষ মনে করে নেয় এমন হয় সে অংশীদার, তখন তার বিরুদ্ধে মামলা করে দিবে পরে টাকা না পাইলে, যে আপনাকে যখন পরিচয় দিচ্ছে তখন আপনি চুপ করেছিলেন কেন, আপনি বললেন না কেন যে আপনি অংশীদার না। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। ক্লিয়ার? যে অংশীদার মৌনতা অবলম্বন করে, চুপ করে থাকে। আচরণে অনুমিত অংশীদার তো নিজে নিজে পরিচয় দেয় আমি অংশীদার, আমি অংশীদার, আর একে অংশীদাররা পরিচয় দেয় অংশীদার হিসাবে, আর সে চুপ করে থাকে, তো মানুষরা মনে করে যে নিশ্চয়ই সে অংশীদার। ওকে, আচ্ছা, এরপরে আসেন কর্মী অংশীদার। কর্মী যারা আপনার শ্রম দেয়, যারা মেধা দেয়, শ্রম অথবা মেধা। কেন, কিসের বিনিময় দেয়? মূলধনের পরিবর্তে। যেমন অন্য অংশীদাররা 2 লক্ষ টাকা করে মূলধন দিচ্ছে, এই ব্যক্তি মনে করেন মূলধন দেওয়ার সামর্থ্য নাই, তার বিনিময়ে সে তার নিজের শ্রম অথবা মেধা দেয়। যে অংশীদাররা শ্রম বা মেধা দিয়ে ব্যবসাটা পরিচালনা করে মূলধনের পরিবর্তে, এটা কথা বলা হয় মূলধনের পরিবর্তে, তাকে বলা হয় কর্মী অংশীদার। এরা পরিচালনায় অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। তার মানে, কারণ এই যে মূলধন যদি দিত তাহলে তো সাধারণ অংশীদার হয়ে যেত, তারা মূলধন দেয় না, মূলধনের পরিবর্তে নিজের শ্রম অথবা মেধা দেয়, পরিচালনা করে অসীম দায় বহন করতে বাধ্য থাকে। তাহলে এই যে কর্মী অংশীদার, এটা ক্লিয়ার? এটা প্রায় সময় গগ হতে আসে, সৃজনশীলের গগ হতে প্রায় সময় আসে। মূলধনের পরিবর্তে নিজের শ্রম বা মেধা দেয়, পরিচালনায় অংশগ্রহণ করে, অসীম দায় বহনে বাধ্য থাকে। ওকে, দেখি আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপর আসেন আপাত দৃষ্টিতে অংশীদার। যে অংশীদার আগে অংশীদার ছিল, এই ব্যক্তি মনে করেন আগে অংশীদার ছিল আমির স্যার, এখন আর নাই,
কিন্তু তার যে মূলধন ছিল 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা সে নেওয়া যায় নাই, রেখে গেছে প্রতিষ্ঠানে, রেখে গিয়েছে। মানে আগে অংশীদার ছিল, এখন আর নেই, মূলধনটা রেখে চলে গেছে, ঋণ হিসাবে রেখে গেছে, মূলধনটা রেখে গেছে ঋণ হিসাবে। সাধারণত দায় বহন করে না, এই আপাতদৃষ্টিত অংশীদারের সাধারণত দায় থাকে না, কারণ সে তো চলেই গেছে, সে তার অংশীদারি ব্যবসা অংশীদার থাকবে না। এই জন্য তার মানে যে অংশীদার আগে অংশীদারি ব্যবসার অংশীদার ছিল, এখন আর নাই, সে চলে গেছে, কিন্তু তার মূলধনটা প্রতিষ্ঠানে রেখে গেছে, তাকে বলা হবে আপাতদৃষ্টিতে অংশীদার। ক্লিয়ার? তাহলে আমরা পরের টপিকসে যাব, আপাতদৃষ্টিতে অংশীদার। আচ্ছা, এরপরে আসেন নাবালক অংশীদার। নাবালক কি? সাধারণত যে সকল ব্যক্তির বয়স বা 18 বছরের নিচে ব্যক্তিদের আমরা নাবালক অংশীদার বলি। আচ্ছা, 18 বছরের কম বয়স সাধারণত তাদের অংশীদার হিসেবে নেওয়া যাবে না সাধারণত। তবে সকল অংশীদারের সম্মতিতে, মানে 100% অংশীদার যদি পারমিশন দেয় যে হ্যাঁ আমরা সবাই মিলে পারমিশন দিলাম, তাকে অংশীদার হিসেবে নেওয়া যাবে। মুনাফা প্রদানের শর্তে নেওয়া যায়, তাকে শুধু মুনাফা প্রদান করা হবে এই শর্তে নেওয়া যায়। সে কোনো পরিচালনা করবে না, সে মানে কোনো ক্ষমতা দেখাতে পারবে না, ঠিক আছে? দায় থাকবে সসীম বা মূলধন অবধি, যতটুকু মূলধন ততটুকু দায়। যদি মূলধন থাকে 2 লক্ষ, তাহলে তার দায়ও থাকবে 2 লক্ষ টাকা সমান, অতিরিক্ত দায় বহন করবে না। দায় থাকে সসীম বা মূলধন অবধি। আর সাবালক হবার 6 মাসের মধ্যে সিদ্ধান্ত থাকবে কিনা, সিদ্ধান্ত নিবে। মানে নাবালক অংশীদার মানে 18 বছরের কম, যখন সে সাবালক হবে তার 6 মাসের মধ্যে তাকে জানাইতে হবে সে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসেবে থাকবে কি থাকবে না। এটা ইম্পর্টেন্ট বেশি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকসটা। আবার প্রথম থেকে বলছি, নাবালক অংশীদার 18 বছরের কম বয়স, সকল অংশীদারদের সম্মতিতে নেওয়া যাবে, সাধারণত নেওয়া যায় না, মুনাফা প্রদানের শর্তে নেওয়া যায়, তাই থাকবে সসীম মূলধন অবধি। সাবালক হবার 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নিবে সে কি অংশীদারি ব্যবসার অংশীদার থাকবে কি না। এরপর দেখেন যে শহীদ স্যারের বয়স তো জানেনি 30 বছর, এবং নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে 30 ধারায়। নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে কত ধারায়? 1932 সালের অংশীদারি আইনের 30 ধারায় নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে। তাদেরকে অংশীদার হিসেবে কিছু সময়ের জন্য নেওয়া যায় মুনাফা প্রদানের শর্তে, তবে সকল অংশীদারদের সম্মতি লাগবে। সেই নাবালক অংশীদারের দায় থাকে মূলধন পর্যন্ত সীমিত। Am I clear to you? হ্যাঁ, ক্লাসের শেষে পিডিএফ দেব ইনশাআল্লাহ। ওকে, এখন একটু যেটুকু পড়িয়েছি এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা? অংশীদারদের প্রকারভেদ দেখাইলাম এতক্ষণ পর্যন্ত, যে বিভিন্ন ধরনের অংশীদার, সে অংশীদারদের প্রকারভেদ দেখাইলাম। ওকে, নাবালক অংশীদার। আচ্ছা, তারপরে আসেন, আপনি কি অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করবেন? না, নিবন্ধন করার সুবিধা বা নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে 58 ধারায়। নিবন্ধন পদ্ধতি এই সম্পর্কে বলা আছে কত ধারায়? 58 ধারায়। নিবন্ধন করলে এই 3টা সুবিধা পাবেন। অন্য অংশীদারদের বিরুদ্ধে মামলা, চুক্তি ভঙ্গ, ধরেন কোন কারণে রিয়াদ স্যার চুক্তি ভঙ্গ করলো, কোন কারণে আপনার যে হাসনাত স্যার চুক্তি ভঙ্গ করলো, এই যে চুক্তি ভঙ্গ করলো দুইজন ব্যক্তির মধ্যে কেউ, তাহলে এই যে চুক্তি ভঙ্গ করলো এক অংশীদার আরেক অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে। আচ্ছা, তৃতীয় পক্ষের নিকট পাল্টা পাওনা আদায়ে মামলা, ধরেন আপনার থেকে কেউ 1 লাখ টাকা পাবে, আপনার নামে মামলা করে দিচ্ছে, আপনি যে টাকা পাবেন আপনিও মামলা করতে পারবেন। পাল্টা পাওনা আদায়ে মামলা মানে কেউ আপনার থেকে মামলা করছে আপনার নামে, আপনিও টাকা পাবেন, আপনিও মামলা করতে পারবেন। ঠিক আছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি নিবন্ধন করা থাকে 100 টাকার বেশি পাওনা আদায় মামলা করা যাবে। মানে এই যে 100 টাকা দেখছেন না, এই 100 টাকার বেশি পাওনা আদায়ে
মামলা করা যাবে নিবন্ধন করা হইলে। নিবন্ধন করা না থাকলে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত মামলা করা যায়। আর 100 টাকার বেশি হয়ে গেলে নিবন্ধিত হইলেই তে কেবল মামলা করতে পারবেন। যেমন আপনি একজন কাস্টমার থেকে 20,000 টাকা পান, সে টাকা দিচ্ছে না, তার নামে মামলা করতে হলে আপনাকে অবশ্যই নিবন্ধিত অংশীদারি ব্যবসা হইতে হবে। নিবন্ধন করার সুবিধা এই তিনটা। অন্য অংশীদারদের বিরুদ্ধে মামলা করা যায়, তৃতীয় পক্ষের নিকট মামলা পাল্টা পাওনা আদায় মামলা করা যায়, 100 টাকার বেশি পাওনা আদায় মামলা করা যায়। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট। এটা ঘতে আসে বেশিরভাগ, ঘতে আসে, গ না ঘতে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ। নিবন্ধন করার সুবিধা, নিবন্ধন সম্পর্কে বলা আছে 58 ধারায়, আর নিবন্ধন না করলে 69 ধারা সম্পর্কে বলা আছে বিস্তারিত সমস্যা সম্পর্কে। ওকে, এটা কি ক্লিয়ার? নিবন্ধন করার সুবিধাটা এটা ইম্পর্টেন্ট বেশি, নিবন্ধন করার সুবিধাটা ইম্পর্টেন্ট বেশি। দেখেন তো ক্লিয়ার কিনা। ওকে, স্যার ইউটিউব ক্লাস কখন আপলোড দিবেন? এই ক্লাস শেষ হয়নি, তারপর আপলোড দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, অ্যাডমিশনের জন্য জাস্ট বেসিকের জন্য, আমরা তো বেসিক শেখাচ্ছি, মূলত এটা এইচএসসি ক্লাস। হ্যাঁ, তাদের যদি বেসিকের সমস্যা থাকে তখন তারা এটা করতে পারে। বিলোপ সাধন পদ্ধতি সম্পর্কে বলা আছে কত ধারায়? 39 ধারায়। বিলোপ সাধনগুলো কি কি দেখেন। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে, আদালত থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে, বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল, এই লাইনটা মনে রাখেন, আদালতে গেল। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল। এই যে সকলের সম্মতিতে বাধ্যতামূলক বিশেষ ঘটনা সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে আদালতের তত্ত্বাবধানে, এগুলো হচ্ছে আমাদের বিলোপ সাধনের পদ্ধতি। সকলের সম্মতিতে বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। সকলের সম্মতিতে, সকল অংশীদাররা সিদ্ধান্ত নিল কাল থেকে অংশীদার ব্যবসা করব না, বা ঋণদাতা যারা ঋণ পাবে পাওনাদাররা সিদ্ধান্ত নিল এই অংশীদারি ব্যবসা কাল থেকে চলবে না, তাইলেই হবে সকলের সম্মতিতে বিলোপ সাধন। 2 নম্বর, বাধ্যতামূলক বিলোপ সাধন। দুইটা কারণে বাধ্যতামূলক বিলোপ সাধন হইতে পারে। নাম্বার 1, একজন ছাড়া সবাই দেউলিয়া হয়ে গেছে, অংশীদারি ব্যবসায়ের একজন ব্যতীত সবাই দেউলিয়া। নাম্বার 2, দেশের আইন অনুযায়ী বিএনপি এখন বললো সকল অনলাইন প্রতিষ্ঠান বন্ধ, তাহলে সকল অনলাইনের অংশীদারি ব্যবসা বন্ধ করতে হবে বাধ্যতামূলক। একটা হচ্ছে একজন বাদে বাকিরা দেউলিয়া, অথবা অবৈধ ব্যবসা হয়ে গেল, বিএনপি ঘোষণা দিল এখন থেকে অংশীদারি ব্যবসা বন্ধ অনলাইনে। ওকে, দেশ আমাকে অবশ্যই বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হবে। ঠিক আছে, বিশেষ ঘটনা সাপেক্ষে, যেমন সময় শেষ হয়ে গেল, বা কারো মৃত্যু হইল, বা উদ্দেশ্য অর্জন হয়ে গেছে, তাহলে আপনি বিশেষ কোনো কারণে বিলোপ সাধন করতে পারবেন। এটার মধ্যে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে এই যে এটা মৃত্যু হয়ে গেলে কোন ধরনের বিলোপ সাধন, বিশেষ ঘটনা সাপেক্ষে। বিজ্ঞপ্তি দ্বারা চতুর্থ, এবং আদালতের তত্ত্বাবধানে পঞ্চম, যে কেউ একটা পাগল হয়ে গেছে, কেউ চুক্তি ভঙ্গ করছে, কেউ তার অংশ স্থানান্তর করছে, তখন আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন হবে। বিশেষ করে এটা বেশি ইম্পর্টেন্ট, পাগল আর চুক্তি ভঙ্গ এগুলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিলোপ সাধন পদ্ধতি। সকলের সম্মতিতে বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা আদালতের তত্ত্বাবধানে। এই 5 ধরনের বিলোপ সাধন অংশীদারি ব্যবসা হইতে পারে। বিলোপ সাধন মানে কি? শেষ করে দেওয়া, শেষ হয়ে যাওয়া, ব্যবসাটা বন্ধ করে দেওয়া। এই জন্য অংশীদারি ব্যবসা অনিশ্চিত স্থায়িত্ব, এক মালিকানা অনিশ্চিত স্থায়িত্ব। এই হচ্ছে মোটামুটি বেসিক ক্লাস। ঠিক আছে, বিলোপ সাধন পদ্ধতি কয়টা? 5টা। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল, সকলের সম্মতিতে বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনা সাপেক্ষে বিজ্ঞপ্তি দ্বারা আদালতের তত্ত্বাবধানে।
আর এগুলো এটা মনে রাখতে পারেন চাইলে, এগুলো ধারাগুলো বলা আছে, এটার ধারা 40 ধারা, এটার ধারা 41 ধারা, এটার ধারাটা 42 ধারা, এটা 43 ধারায়, এটা 44 ধারা। মানে সকলের সম্মতিতে সম্পর্কে বলা আছে 40 ধারায়, 41 ধারা, 42, 43, 44 ধারা। এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, বিভিন্ন ধারাগুলো দেখতে পারেন যেগুলো এমসিকিউতে আসে এমসিকিউর জন্য। যেমন অংশীদারি ব্যবসায় সংজ্ঞা দেওয়া আছে 4 ধারায়, মূলত 4-এর ঘ ধারায় দেওয়া আছে। কি দেওয়া আছে? সকলের সম্মতিতে। আমরা জানি কি অংশীদারি ব্যবসার সংজ্ঞা, যে একাধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন ও পরিচালনা করেন। আর অংশীদারি আইনের 1932 সালের 4-এর ঘ ধারায় বলা হয়েছে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে কতিপয় ব্যক্তিবর্গ যে সংগঠন গড়ে তোলেন তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। আপনাদের ওটা না শিখলেও হবে, তবে সহজটা শিখতে হবে। নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে 58 ধারায়। নাবালক অংশীদার, ওই যে বললাম শহীদ স্যারের বয়সের কথা মনে রাখবেন 30। আচরণ অনুমিত অংশীদার, ওই যে মারুফ স্যারের বয়স মনে রাখবেন 28। নিবন্ধন না করার পরিণাম 69 ধারায়। পরিবর্তন করতে চাইবেন 60-61 ধারায়। ঐচ্ছিক অংশীদারি সম্পর্কে বলা আছে 7 ধারায়। নির্দিষ্ট অংশীদারি সম্পর্কে বলা আছে 8 ধারায়। এটা দুইবার পড়ে নেন, এটা একটু মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। শেষ, আমাদের পড়া শেষ। এই হচ্ছে আমাদের আজকের বেসিক আলোচনা। হ্যাঁ, আজকের বেসিক আলোচনা। এনি প্রবলেম? ওকে, আমি একটু যা পড়িয়েছি একটু রিভিউ করে দিই। হ্যাঁ, প্রথমত অংশীদারি ব্যবসায়ের যে আইন 1932, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক। করতে করতে মন চাইলে করবেন, না মন চাইলে নাই। তবে অংশীদারি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা অবশ্যই নিবন্ধন করতে হবে। অংশীদারি ব্যবসায় সদস্য 2 থেকে 20 জন, তবে ব্যাংকিং হয়ে 2 থেকে 10 জন। অংশীদারি ব্যবসায়ের যে প্রকারভেদ, এটা বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। অংশীদারি ব্যবসা 2 ধরনের হতে পারে: সাধারণ অংশীদারি ব্যবসা, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায়ের সবার দায় থাকে অসীম। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের 1 জন বা 2 জন বা 3 জনের দায় থাকে মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে সাধারণ অংশীদারি ব্যবসা আবার 2 ধরনের: ঐচ্ছিক, নির্দিষ্ট। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হচ্ছে নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে। আর ঐচ্ছিক অংশীদারি ব্যবসা সম্পর্কে বলা আছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ে কোনো সময় থাকে না বা কোনো উদ্দেশ্য থাকে না। অংশীদারদের প্রকারভেদ, যেমন আপনার সাধারণ অংশীদার, সে মূলধন দেয়, সে পরিচালনা করে, অসীম দায় বহন করে। ঘুমন্ত বা সুপ্ত অংশীদার, সে মূলধন দেয়, অসীম দায় বহন করে, শুধু পরিচালনা করার সময় নাই। এরপরে হচ্ছে নামমাত্র অংশীদার, সে ব্যবসায় সুনাম ব্যবহারের সুযোগ দেয়, এর বিনিময়ে কমিশন বা বেতন পায়। সে কোনো পরিচালনা করে না, সে কোনো মূলধন দেয় না, সাধারণত তার কোনো দায় থাকে না। এরপর হচ্ছে সীমাবদ্ধ সীমিত অংশীদার, যার দায় মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, বা যতটুকু মূলধন ততটুকু দায়। সে কোনো পরিচালনা করতে পারে না, তার দায় মূলধন পর্যন্ত। এরপরে হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার, যে আগে অংশীদার ছিল, এখন আর অংশীদার নাই, তার মূলধনটা ঋণ হিসেবে রেখে গেছে, তার সাধারণত কোনো দায় থাকে না। এরপরে আচরণে অনুমিত অংশীদার, সে তার কথাবার্তা আচার আচরণে অংশীদার বলে পরিচয় দেয়, সে মূলত কোনো অংশীদার না, এজন্য তাকে অসীম দায় বহন করতে হয়। প্রতিবন্ধ অংশীদার, যে যাকে অংশীদাররা অংশীদার বলে পরিচয় দেয় কিন্তু সে কোনো অংশীদার না, সে এটা জেনেও মৌনতা অবলম্বন করে, তার দায়ও অসীম। এরপরে কর্মী অংশীদার, যে মূলধনের পরিবর্তে শ্রম বা মেধা দেয়, তার দায়ও অসীম, কারণ সে পরিচালনা করে। নাবালক অংশীদার, যার দায় সীমিত থাকে, যাকে সাধারণত অংশীদার হিসেবে নেওয়া যায় না, তবে সকল অংশীদার সম্মতি দিলে 100% তাকে কিছু সময়ের জন্য অংশীদার হিসেবে নেওয়া যায়। তবে মুনাফা প্রদানের শর্তে তাকে অংশীদার হিসেবে নেওয়া যায়। যখন সে সাবালক হবে তখন সে সিদ্ধান্ত নেবে 6 মাসের মধ্যে সে কি থাকবে নাকি থাকবে না। এরপরে অংশীদারি ব্যবসায়ের
কারা অংশীদার হইতে পারে না। যেমন পাগল, মানসিক ভারসাম্য, তারপরে যাদের মানসিক ভারসাম্যহীন, তারপরে হচ্ছে অজ্ঞান ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি, বিদেশি রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তা, এরা অংশীদার হওয়ার যোগ্যতা রাখে না। এরপরে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করবেন কিনা। নিবন্ধন করলে তিনটা সুবিধা আছে। এক, অংশীদার অন্য অংশীদারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গজনিত মামলা করতে পারে। তৃতীয় পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা আদায় মামলা, সে আপনার মামলা করে দিচ্ছে, আপনি তার বিরুদ্ধে মামলা করবেন। 3 নম্বর হচ্ছে 100 টাকার বেশি পাওনা আদায় মামলা করতে পারবেন যদি নিবন্ধন করা থাকে। আচ্ছা, বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 5 ভাবে বিলোপ সাধন হতে পারে 39 ধারায়। সকলের সম্মতিতে, যেমন সবাই মিলে সিদ্ধান্ত নিল। বাধ্যতামূলক বিলোপ সাধন 2টা কারণে, যে একজন ছাড়া সবাই দেউলিয়া অথবা দেশের আইন অনুযায়ী অবৈধ হয়েছে, বিশেষ ঘটনা সাপেক্ষে কারো মৃত্যু হয়েছে বা উদ্দেশ্য অর্জন হয়েছে। তারপরে হচ্ছে বিজ্ঞপ্তি ধারা আদালতের তত্ত্বাবধানে। আদালতের তত্ত্বাবধানে কি, যেমন হচ্ছে আপনার কেউ মানসিক ভারসাম্য হারাইলো, চুক্তি ভঙ্গ করলো, তার অংশটা হস্তান্তর করলো আরেকজনের কাছে। এই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বেসিক এবং মূল ক্লাস। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা এখন এমসিকিউ দেখাবো কিছু। ওকে, কিছু এমসিকিউ দেখাই। অংশীদারির ভিত্তিতে ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে ব্যাংকিং এ? একটু আগে বলেন তো দেখি। কিছু এমসিকিউ দেখায় দেই যেগুলো আসতে পারে। হ্যাঁ, অংশীদারি ব্যবসায়ের গঠিত ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য কতজন? পেইড বেচে তো এগুলো তো এইচএসসি পড়া তো আরো সহজ করে পড়াচ্ছি। হ্যাঁ, পেইড বেচে তো অনেক মানে কঠিন করে পড়াইতে হয়। আচ্ছা, অ্যাডমিশন একটু কঠিন থেকে আসে প্রশ্ন। ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য 10 জন, আর সাধারণ অংশীদারি ব্যবসায় 2 থেকে 20 জন। এর উত্তর হবে কত? সর্বোচ্চ 10 জন। উত্তর দেওয়ার চেষ্টা করেন দেখি। গ ঘ কম বুঝি, তাহলে অংশীদারদের প্রকারভেদ, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ ভালো করে পড়লেই হবে। আর নিবন্ধনের সুবিধা 3টা। ওকে, 20টার মধ্যে কার কয়টা এমসিকিউ হয় দেখি। বাংলাদেশের প্রচলিত অংশীদারি ব্যবসায়ের আইন কত সালের? আইন আমরা তো বলছিলাম হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের আইন 1907, যেটা ইংল্যান্ডে হয়েছে। তাহলে বলেন তো অংশীদারি ব্যবসায়ের আইন কত সাল? অংশীদারি ব্যবসায়ের আইন, হ্যাঁ, এটা উত্তর হবে কত? যে ক্লাস নিয়মিত হবে 1932 সালের। 1932 সালের অংশীদারি আইন। 2 এর এ, ভেরি গুড। দেখি 20টার মধ্যে কার কয়টা হয়। আইনের চোখে কোন অংশীদারি ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই, মানে পৃথক আইনগত সত্তা নেই। আমরা জানি এক মালিকানা যে ব্যবসা, তার কোনো পৃথক আইনগত সত্তা নেই। এবং অংশীদারি ব্যবসা, এই অংশীদারি ব্যবসায়েরও পৃথক কোনো আইনগত সত্তা নেই। এক মালিকানা এবং অংশীদারি, তো এখানে তো অংশীদারি অপশন আছে, শুধু এক মালিকানা নাই, এগুলো সত্তা আছে। তাহলে উত্তর হবে কত? খ। উত্তর হবে 3 এর বি, অংশীদারি। এরপর আসেন, অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মধ্যে সম্পর্ক কোনটি? এই যে একজন অংশীদারের সাথে আরেকজন অংশীদারের সম্পর্ক কি রকম? পারিবারিক, চুক্তিবদ্ধ, আইনগত, সামাজিক? এটা একটু আপনারা বলেন, এটা দেখি আপনারা বলার চেষ্টা করেন। 4 নাম্বারটা, অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের মধ্যে সম্পর্ক কি রকম? পারিবারিক সম্পর্ক, নাকি চুক্তিবদ্ধ, নাকি আইনগত, নাকি সামাজিক? 4 এর ইয়েস, চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ, এক অংশীদার আরেক অংশীদারদের মধ্যে সম্পর্ক কি? চুক্তিবদ্ধ। কোন ব্যবসায়ের দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে প্রথমে এক মালিকানা, এটা হচ্ছে প্রথম উত্তর। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে অংশীদারি। ওকে, দায়ের দিকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে এক মালিকানা, পরে অংশীদারি। তো এখানে তো এক মালিকানা নাই, তাহলে এই তিনটার তুলনায় এটা বেশি দায় ঝুঁকিপূর্ণ। এখানে
সেকেন্ড অপশন হবে, প্রথম অপশন তো নাই, এক মালিকানা থাকলে সেটা হইতো। ওকে, তারপরে আসেন এটা দেখেন, অংশীদারি চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করতে হলে কার সম্মতি লাগবে? আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান চুক্তিপত্রের মধ্যে, যে এটা পরিবর্তন হবে, এটা এই পরিবর্তন হবে, কার সম্মতি নেবেন? নিবন্ধকের, আদালতের, অংশীদারদের, সরকারের? এটা একটু বলেন দেখি। অংশীদারি চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করতে কার সম্মতি লাগবে? খালেদ ভাই বলছেন অংশীদারদের, রাইট, এটাই হবে। অংশীদারদের সম্মতিতে আপনার চুক্তি শর্ত পরিবর্তন করতে চাইলে অংশীদারদের সম্মতি লাগবে। পাঁচের উত্তর কি? হ্যাঁ, অংশীদারদের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এক মালিকানা তো নাই এই জন্য। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই অংশীদারদের সম্মতি লাগবে, কারণ এটা তো অংশীদাররা ঠিক করবে, সরকার না। এরপর আসেন, অংশীদারি ব্যবসায় পরিচালনার দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? অংশীদারি ব্যবসায়ের পরিচালনা করবেন যে, তার দিক নির্দেশনা হিসেবে কাজ করে কোনটি? অবশ্যই এটা হচ্ছে চুক্তিপত্র, এটা দলিল, এটাই তো দলিল তাদের, কারণ তাদের তো আর সদস্যদের যোগ্যতা বা সম্পর্কের ভিত্তি বা সদিশ্বাস না। যে পরিচালনা করবেন, কিভাবে করবেন, চুক্তিপত্র বলা থাকবে যেভাবে। চুক্তি অনুযায়ী অংশীদারি ব্যবসা গঠিত হয়, এজন্য চুক্তিপত্র অনুযায়ী তারা সব কাজ পরিচালনা করবে। ক্লিয়ার? ওকে, এরপর আসে, অংশীদারি চুক্তিপত্রে লাভ লোকসান বন্টনের কোনো বিষয় উল্লেখ না থাকলে তখন সদস্যদের মধ্যে কিভাবে মুনাফা বন্টন হবে? কিন্তু কিছু বলা নাই কা, যে চুক্তিতে কিছু বলা নাই। প্রথমত চুক্তি অনুযায়ী মুনাফা বন্টন, কিন্তু চুক্তিতে কিছু বলা নাই। এখন কিভাবে মুনাফা বন্টন হবে? মূলধন অনুপাতে, আলোচনার মাধ্যমে, শ্রম অনুপাতে, সমানভাবে? বলেন এটা। 8 নম্বরটা ইম্পর্টেন্ট, 8 নম্বরটা ইম্পর্টেন্ট, কারণ কিছু বলা না থাকলে কিভাবে বিলোপ সাধন হবে? অংশের ব্যবসাটা বিলোপ সাধন হবে কিভাবে? ইয়েস, মূলধন অনুপাতে কখনো বন্টন হয় না। প্রথমত 1 নাম্বার, চুক্তি অনুযায়ী বন্টন হয়, সবসময় চুক্তি অনুযায়ী। ওকে, চুক্তিতে কিছু বলা না থাকলে সেকেন্ড অপশন, সমান হারে, সমান হারে মুনাফা বন্টন হবে। এক্ষেত্রে উত্তর হবে সমান হারে। প্রথমত চুক্তি অনুযায়ী, এরপর হচ্ছে সমানভাবে। এরপর আসে, কোনটি অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান? অবশ্যই অংশীদারি ব্যবসায়ে সততা থাকতে পারে, নাও থাকতে পারে, মূলধনের প্রাচুর্য নাও থাকতে পারে, আইনগত সততা থাকে না, কিন্তু আস্থা ও বিশ্বাস থাকা লাগবে। কারণ অংশীদারি ব্যবসাকে বলা হয় কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ, কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ। এজন্য অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকা লাগবে, নাহলে এটা অংশীদারি ব্যবসাটা ভেঙে যায়। কেউ কাউকে বিশ্বাস না করলে সমস্যা। হ্যাঁ, 20টা এমসিকিউ করাবো টোটাল। ওকে, পারস্পরিক আস্থা ও বিশ্বাস, ভেরি গুড, সবারটাই হয়েছে। 1932 সালের অংশীদারি আইনের 58 ধারায় কোন বিষয়ের কথা উল্লেখ আছে? বলেন তো দেখি। আমরা তো পড়ছি 7 ধারায় ঐচ্ছিক, তাই না? 8 ধারায় নির্দিষ্ট অংশীদার সম্পর্কে বলা আছে। তারপরে হচ্ছে 28 ধারায় আচরণে অনুমিত, 30 ধারায় নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে, 39 ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে, 39 ধারায় আছে বিলোপ সাধন, আর 58 ধারায় বলা আছে নিবন্ধন পদ্ধতি সম্পর্কে। 58 ধারায় বলা আছে কি? নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে। ওকে, এরপর আসেন, নিচের কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয়? সমবায় নিবন্ধন করতে হয়, যৌথ উদ্যোগে নিবন্ধন করতে হয়, কোম্পানিরও নিবন্ধন করতে হয়, কিন্তু অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা ঐচ্ছিক, মন চাইলে করবেন, না মন চাইলে নাই। তবে করলে কিছু বেনিফিট পাওয়া যায়, করলে কিছু বেনিফিট পাওয়া যাবে। ওই যে 100 টাকার বেশি পাওনা আদায়ে মামলা, পাল্টা পাওনা আদায়ে মামলা,
এবং অন্য অংশীদারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গজনিত মামলা পাওয়া যায়। এই সুবিধাগুলো। অংশীদারি ব্যবসায়ের আইনগত সুবিধা থেকে বঞ্চিত হবে অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? মনে রাখবেন 58 ধারায় বলা আছে নিবন্ধন পদ্ধতি সম্পর্কে, আর 60 61 ধারায় বলা আছে নিবন্ধনে কোনো কিছু পরিবর্তন করতে চান তাইলে। 69 ধারায় বলা আছে 69 ধারায় বলা আছে নিবন্ধন না করার পরিণাম, নিবন্ধন না করলে কি কি সমস্যা পড়বেন সেই সম্পর্কে বলা আছে। অংশীদারি ব্যবসায় আইনগত সুবিধা থেকে বঞ্চিত হবে, মানে নিবন্ধন না করলে সুবিধা থেকে বঞ্চিত হবে, এই 69 ধারায় বলা আছে। 69-এ বলা আছে আইনগত সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। এটার উত্তর কি হবে? 12-এ। এরপরে আসে 13। কে অংশীদারি চুক্তির মাধ্যমে তার নামের সুনাম অংশীদারি ব্যবসায়ের ব্যবহারের অনুমতি দেয়? সক্রিয় অংশীদার মূলধন দিয়ে পরিচালনা করে অসীম দায় বহন করে। কর্মী অংশীদার মেধা বা শ্রম ব্যবহারের সুযোগ দেয়। আচরণে অনুমিত অংশীদার সে কোনো অংশীদার না, তার কথাবার্তায়, কাজে, আচরণে নিজেকে অংশীদার বলে পরিচয় দেয়। নামমাত্র অংশীদার তার সুনাম ব্যবহারের সুযোগ দেয়, এর বিনিময়ে সে কমিশন পায়। এরপর আসেন নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে? নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হয়? নাবালক নামমাত্র অংশীদার, সুনাম দেয়। ঘুমন্ত অংশীদার, পরিচালনা করে না, পরিচালনা করবে না। সীমাবদ্ধ অংশীদার, সসীম দায়। প্রতিবন্ধ অংশীদার, মৌনতা অবলম্বন করে। বলেন উত্তর কোনটা হবে? 14 নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে? রামবাবু রয় বলছেন গ, খালেদ ভাইও বলছেন সি, ওকে, সিয়ামও বলছেন সি। আচ্ছা, উত্তর আসলে সীমাবদ্ধ অংশীদার বলে, কারণ তার দায় হচ্ছে মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। নিষ্ক্রিয় অংশীদার ব্যবসায়ে কিভাবে ভূমিকা রাখেন এটা বলেন। নিষ্ক্রিয় মানে তো জানেন তো, এই যে ঘুমন্ত বা সুপ্ত অংশীদার, সে কি করে না? পরিচালনা করেন না। তাই সে কিভাবে ভূমিকা রাখেন? পরামর্শ ও সহায়তা দিয়ে, পরিচালনা করে, দক্ষতা অভিজ্ঞতা বিনিময় করে, মূলধন বিনিয়োগ করে। কোনটা করেন বলেন? 15 নম্বরটা আপনারা নিজেরা বলেন। 15 নম্বরটা নিজেরা বলেন এখন। ইয়েস, এরা পরামর্শ সাধারণত দেয় না, কারণ তারা তো কোনো পরিচালনা করে না। তারা পরিচালনা করে না, দক্ষতা অভিজ্ঞতা বিনিময় করে। এটা সাধারণত করে হচ্ছে কর্মী অংশীদার। মূলধন বিনিয়োগ করে, এই অপশনটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য। এটা সবচেয়ে গ্রহণযোগ্য। উত্তর হবে গ, ঘ, কারণ তারা মূলধন দেয়। অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হবে। সদস্য কেমন হইতে পারবে বলেন তো দেখি? শিক্ষিত হইতে হবে, সুস্থ মস্তিষ্ক হইতে হবে, সাবালক হইতে হবে। কোনটা কোনটা বাধ্যতামূলক? উত্তর কি হবে বলেন? 15 নম্বরটা একটু কঠিন প্রশ্ন না? 16 নম্বরটা কঠিন প্রশ্ন, বলেন দেখি। অংশীদারি ব্যবসার সদস্য হইতে গেলে কি কি করতে হবে? 16, অবশ্যই সুস্থ মস্তিষ্ক হওয়া লাগবে। পাগল হইলে তাকে অংশীদার হিসেবে নেওয়া যাবে না। সাবালক হওয়া লাগবে। হ্যাঁ, সাধারণত নাবালককেও আমরা অংশীদার হিসেবে নিতে পারি না, তাকে সাবালক হইতে হবে। তাহলে এই দুইটা সঠিক। শিক্ষিত হওয়া বাধ্যতামূলক নয়, তাকে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক কোনো সমস্যা নাই, তাকে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসেবে নেওয়া চায়। তাহলে 1 নম্বরটা বাদ, 2 ও 3 উত্তর। উত্তর হবে 2 ও 3। ওকে, যারা উত্তর দিয়েছেন 3টাই তারা নাম্বার পাবেন না। এই শিক্ষিত হইতে বাধ্যতামূলক নয়। শিক্ষিত হওয়ার কোন দরকার আছে অংশীদারি ব্যবসায়ের জন্য? না, লাগবে না। অংশীদারি ব্যবসায় মস্তিষ্ক সুস্থ থাকলেই হবে, সাবলক হইলেই হবে, শিক্ষিত দরকার নাই। কে অংশীদার হওয়ার যোগ্য এটা আপনারা বলেন। 17 নম্বরটা অংশীদার হওয়ার যোগ্যতা রাখে কে? 17 নম্বরটা দেখেন, কেউ যেন ভুল না হয়। 17 নম্বরটা যেন কারো ভুল না হয়। 17 নম্বরটা যেন ভুল না হয়।
ওকে, এটা কি হবে? কে অংশীদার হওয়ার যোগ্যতা রাখে। আচ্ছা চলুন দেখি আমরা। মনে রাখবেন, অংশীদারি ব্যবসার অংশীদার হইতে গেলে আপনাকে বিদেশি নাগরিক হওয়া যাবে না, প্রধানমন্ত্রী হইলে হবে না, সরকারি কর্মকর্তা হইলে হবে না। এই যে তারেক জি এখন আর অংশীদারি ব্যবসার অংশীদার হইতে পারবে না, আব্বাস মিয়া অংশীদারি ব্যবসার অংশীদার হইতে পারবে না, বিদেশি নাগরিক তারাও পারবে না, গৃহিণী পারবে, গৃহিণী অংশীদার হইতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসেন, 3 জনের মধ্যে 2 জন অংশীদার দেউলিয়া হয়ে গেছেন। একটা অংশীদার ব্যবসায় 3 জন অংশীদার আছেন, 3 জন। এই 3 জনের মধ্যে 2 জনই দেউলিয়া হয়ে গেছেন, মানে একজন বাদে সবাই দেউলিয়া। তাহলে কোন ধরনের বিলোপ সাধন হবে বলেন তো দেখি, এটা বুঝা বলেন। এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন, দেখি কোন ধরনের বিলোপ সাধন 3 জনের মধ্যে 2 জন দেউলিয়া হয়ে গেলে করতে হবে। 18 নম্বরটা একটু কঠিন ছিল, হ্যাঁ 18 নম্বরটা ভেবে বলতে হবে। সর্বসম্মতিক্রমে এটা তো হবে না, বিশেষ ঘটনা সাপেক্ষে মৃত্যু হইলে, কারণ মৃত্যু হইলে সেটা করতে পারতেন। বাধ্যতামূলক বিলোপ সাধন, একজন ব্যক্তির সবাই দেউলিয়া বা দেশের আইন অনুযায়ী অবৈধ। আদালতের তত্ত্বাবধানে কেউ পাগল হয়ে গেছে, কেউ চুক্তি ভঙ্গ করছে, কেউ তার অংশ স্থানান্তর করছে, তখন আদালতের তত্ত্বাবধানে। তা উত্তর হবে কি? বাধ্যতামূলক বিলোপ সাধন। 3 জনের মধ্যে 2 জন অংশীদার বিলুপ্ত হয়ে গেলে কি হবে, বা দেউলিয়া হয়ে গেলে বাধ্যতামূলক বিলোপ সাধন। অংশীদারি আইনের কোন ধারায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন সম্পর্কে বলা আছে, এটা বলেন তো দেখি। প্রথমত, বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 39 ধারায়। এরপরে আছে দেখেন, সকলের সম্মতিতে বাধ্যতামূলক বিশেষ ঘটনা সাপেক্ষে বিজ্ঞপ্তি ধারা, আদালতের তত্ত্বাবধান। এইভাবে দেখবেন ধারাগুলো কিভাবে যাবে, 40-এর পরে 39-এর পরে 40, 41, 42, 43, 44 সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল। তাহলে আমরা বলতে পারি কি, বিজ্ঞপ্তি হচ্ছে কত, 43 ধারায়। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে গেল। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ এগুলো মুখস্থ করা লাগবে। ওকে, লাস্ট, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন কতভাবে হয়ে থাকে? মাত্র বললাম, সকলের সম্মতিতে বাধ্যতামূলক বিশেষ ঘটনা সাপেক্ষে বিজ্ঞপ্তি দ্বারা আদালতের তত্ত্বাবধান। পাস। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ক্লিয়ার? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই হচ্ছে আমাদের এইচএসসি 2026-এর প্রথম ক্লাস। আশা করি যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে, সামনে আমরা আরো ক্লাস নিব। আর এখন একটা এক্সামের লিংক দিয়ে দেব, সবাই এক্সাম দিবেন, ওই পিডিএফ লিংকও দিয়ে দেব। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।